তখনকার সময়ের খুব বিখ্যাত কিছু কিছু লেখক, যেমন এগুলো মোতাহার হোসেনের সাথে মুসলিম সমিতি কলেজ স্ট্রিটে নজরুলের যাওয়াটা একটা বড় রকমের তার কাব্যাদর্শের পক্ষে একটা বড় রকমের অবদান রাখে। ওখানে গিয়ে আমাদের মুজাফফর আহমেদের সাথে পরিচয় এবং তার সাথে থাকা এবং মানে কমিউনিস্ট আদর্শে উদ্বুদ্ধ হওয়া, এবং এই আদর্শের কারণে আপনি হয়তো মনে থাকবে সৌমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পৌত্র হন। রবীন্দ্রনাথের পৌত্র বলতে রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার ছোট ভাই দীপেন্দ্রনাথ এবং দীপেন্দ্রনাথের মানে তার ছেলে দীপেন্দ্রনাথ এবং দীপেন্দ্রনাথের ছেলে সৌমেন্দ্রনাথ। সৌমেন্দ্রনাথ একটু আলাদা ছিলেন, কারণ উনি মানে কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন, সাম্যবাদী দর্শনে বিশ্বাস করতেন, এবং হি ইজ দ্য ওয়ান যে প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেছেন মার্ক্সের যে মার্ক্স এবং এঙ্গেলসের যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা সৌমেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেন। এই কারণে আরো বিখ্যাত। এবং নজরুলের সাথে লাঙ্গল, নজরুল তো এডিটারও ছিলেন, লাঙ্গল প্রকাশনা করতেন, লাঙ্গল বলে তার পত্রিকা ছিল, ওখানে ইনিও লিখে মানে নানাভাবে এটার সাথে যুক্ত ছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এবং সৌমেন্দ্রনাথ ঠাকুর একে একটা প্রচন্ড পজিটিভ সাইড থেকে দেখেছে। তার গানকেও, যে এই হলো গান, জনমানুষের পক্ষে যে গান নজরুল লিখেছেন, এটা বাংলা ভাষায় প্রথম বলে বলতে চাইছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, এবং তার কাব্যাদর্শের সাথেও এটা মিলে যায়। এবং পরে আপনি জানেন যে সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় তো আরেক ধাপে গিয়ে বলছেন নজরুলের কবিতা মানে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তাদেরকে অতি মানুষে পরিণত করতে পারে। এবং সুভাষচন্দ্র বসু কলকাতা আলবার্ট হলের বক্তৃতায়, আলবার্ট হলে যে তাকে সংবর্ধনা দেওয়া হয়, ওখানে বলেছেন যে নজরুলের গান আমার মতো বেরসিক মানুষও জেলে যখন থাকে তখন এই গানগুলো গাইতে চেষ্টা করে। তো এটা হলো তার সেকেন্ড, যে বললাম যে উনি নিজেই যে দ্বিতীয় ধারার কথা বললাম, এবং দ্বিতীয় ধারার সাথে উনি গোর্কির কথা বলেছেন। যেমন গোর্কি আপনি জানেন যে কমিউনিস্ট মানে রাশিয়ার অন্যতম সেরা লেখক, এবং তাকেও নজরুল একটা কাব্যাদর্শ হিসাবে মেনে নিয়েছিলেন, তার সাহিত্য আদর্শের একটা অন্যতম প্রতিভূ হিসাবে মেনে নিয়েছিলেন। এবং ইগলেটেরিয়ান মানে ভিশন থেকে আপনি জানেন যে আমরা ওয়াল্ট হুইটম্যানের যে দুটো কবিতার কথা বললাম, পায়োনিয়ার, অগ্রদূত, নজরুল মানে তার বিদ্রোহী কবিতা, তো এটা মানে ওয়াল্ট হুইটম্যানের একটা ছায়া আছে, প্রচ্ছন্ন ছায়া আছে। আমরা সেটা আমাদের ওই থিয়েটার প্রোডাকশনে, আমরা যে পোয়েট্রি প্রোডাকশন করেছিলাম, ওখানে এটা দেখানোরও চেষ্টা করেছি। তো নজরুলের এই যে এই সেকেন্ড ধারার কবি, উনি যদিও প্রথম ধারাতেও লিখেছেন, দ্বিতীয় ধারাতেও লিখেছেন, কিন্তু দ্বিতীয় ধারাকে উনি বেছে নিয়েছেন তার কাব্যাদর্শ হিসাবে। এবং এজন্যে নজরুল যে সাম্যবাদ নিয়ে লিখেন, আমার প্রশ্ন আসে যে আমি তো সাম্যবাদ, যেটা আপনাকে বললাম যে আমি তো সাম্যবাদ নিয়ে জানতে গেলে আমি আশ্রয় নিব স্বয়ং মার্ক্সের, আমি আশ্রয় নিব মার্ক্সের যারা পরে ইন্টারপ্রিট করেছেন, মার্ক্সের থিওডর বলতে পারেন, বা আমাদের প্লেখানভ বলতে পারেন, আমাদের ইভেন টেরি গোল্টনের কথা বলতে পারেন, যাদের, বা আমাদের ওই যে মার্ক্সের মিউজিক নিয়ে যিনি লিখলেন ক্রিস্টোফার কর্নওয়েল, আমার আরেকজন বিখ্যাত মার্ক্সিওলজিস্ট, তাদের লেখা আমরা পড়তে পারি। তো এই জন্য নজরুল তো কবিতা যখন নজরুলের কাছে পড়তে চাইবো, দেখবো যে কবিতার সৌন্দর্য, মানে ঠিক কবিতা দাঁড়ানো, কবিতা তো কেবল একটা আমার কথা, কবিরা আপনি বললেন, আপনি একটা সুন্দর কথা বললেন, সুন্দর কথা শুনলাম, এটা একটা ভাষণ হতে পারে, কিন্তু কবিতা যখন শুনছি আমরা নানাভাবে একটা ধ্যান মগ্নতা, আমি আচ্ছন্ন করে একটা, এটা তো শিল্প। এবং ওই জায়গাগুলোতে আমি যে জায়গা খুঁজি, যেটা জীবনানন্দে পাই, যে আধুনিক মানুষের ভেতরে যে মাছ পান ভাত ছাড়াও আরো নানা রকমের সংকট, যেটা সে জানেও না, তার যে অবচেতনে কত রকমের সংকট, কত রকমের লীলা প্রতিলীলা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেই সংকটটা নিয়ে মানে নজরুলে আপনি পাবেন। এবং নজরুল দেখবেন বিশ্ব সাহিত্য নিয়ে লিখতে গেলে, এবং তৃতীয় ধারাতেও যখন বললেন, নজরুল তখনকার সময় যারা মানে নতুন কবিতার আদর্শ তৈরি করছেন, যেটা আমরা পরবর্তীতে দেখেছি জীবনানন্দ, বুদ্ধদেব বসু আমার প্রিয় কবি নন বা কবিতা লিখেছেন, কিন্তু জীবনানন্দের যতটা প্রভাবিত হয়েছেন, ধরুন
আমাদের এলিয়টের কথা বলছি, রিলকের কথা বলছি, সার্জেন্ট পের্সের কথা বলছি, তখনকার সময় নতুন কবিতা যারা লিখেছেন তাদের প্রসঙ্গ কিন্তু ওই সময়টাতে আমরা আশা করেছি। উনি কিন্তু তৃতীয় ধারাতে আর এসে আমার একজন খুব প্রিয় লেখকের কথা বলেছেন, এবং আমি জানি না নজরুল এটা জানতেন কিনা, পরে উনি যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার হিটলারের সহযোগী হওয়ার কারণে প্রশ্নবিদ্ধ যদিও, কিন্তু আমার ভীষণ প্রিয় লেখক ইনি হলেন নরওয়ের নুট হামসুন। তো নুট হামসুন কেন আমার খুব প্রিয় লেখক, যে উনি গ্রোথ অফ দ্য সয়েল এবং হাঙ্গার বলে অবিস্মরণীয় দুই উপন্যাস, আমার এখন পর্যন্ত পড়া শ্রেষ্ঠতম কিছু উপন্যাসের অংশ, এবং নজরুল তার কথা বলেছেন। তৃতীয় ধারাটা কি, এটা নেম সম্মেলনের মতো, ওই যে নন-অ্যালাইন মুভমেন্টের মতো। তারা বলেন যে ঠিক আছে, আমরা স্বর্গকেও মানছি, আবার পৃথিবীর যে ক্লেদ আছে এই ক্লেদগুলোকে আমরা মানছি। তো এই দুইটাকে সমন্বয় করে এক ধরনের লেখা শুরু হলো, এবং তাদেরকে উনি ওখানে তখনকার সময় যেসব মনীষী, একদম এমিলি জোলা থেকে শুরু করে স্ট্যান্ডাল, প্রুস্ট, আপনার পুশকিন, রাশিয়ার খুব বিখ্যাত যারা ফিওদর দস্তয়েভস্কি, গোগোল, কে নয়, মানে সবাইকে, আনাতোল ফ্রান্সের কথা বলেছেন উনি। কিন্তু বলতে গিয়ে যে দ্বিতীয় ধারার লেখকদের কথা বলেন, যে এরা হলো, উনি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে একজন হলেন মাসি আর একজন হলেন মা। যে প্যারাডাইসকে, স্বর্গকে ওনারা বলছেন যে মাসি, যার জৌলুস আছে, প্রচন্ড জৌলুস, যে খুব ধনী ধনাঢ্য স্বামী যান, হ্যাঁ, এবং ইনি হলেন মাসি। আবার জননী হলো মা, মানে আমি মাকে উপেক্ষা করতে পারি না, কিন্তু মাসির অস্তিত্ব আমি মানছি। তো এই ধরনের কিছু কবিতার কথা বলেন, এবং এই ধরনের কবিতাও নজরুল লিখেছেন, এবং এই ধরনের যত কবিতা আছে নজরুলের, সেটা আমি নজরুলের কবিতার প্রসঙ্গ আসলে এই কবিতাগুলোই আমার খুব প্রিয়। এবং ওই কবিতাগুলোর নজরুলের ওই জায়গা থেকে যদি নজরুলের সাহিত্যের দিকে তাকাই, নজরুলের কবিতার দিকে তাকাই, তাহলে আমার বিশেষ করে নজরুলের যেসব মরবিবাদ পুষ্ট যেসব কবিতা, উনি পার্সিয়ান কবিদের দ্বারা আক্রান্ত হয়ে যে কবিতাগুলো লিখেছে, এই কবিতাগুলোর কথা মাথায় আসে। এবং এটা হলো ধরুন ওমর খৈয়ামের কবিতা উনি নিজে অনুবাদ করেছেন, এবং কিভাবে অনুবাদ করেছেন, ওমর খৈয়ামের একটা খুব বিখ্যাত কবিতা আছে, যেটা আমরা প্রায়শ কথায় কথায় বলি, যে আবার যখন মিলিবে হেতায় সারাবো সাকির আঞ্জামে, হে বন্ধুবর হে বন্ধুদল, একটি ফোঁটা অশ্রু ফেলো মোর নামে, চক্রাকারে পাত্র ঘুরে আসবে যখন সাকির পাশ, চক্রাকারে পাত্র ঘুরে আসবে যখন সাকির পাশ, পাত্রখানা উল্টে দিও স্মরণ করে খৈয়ামের অনুবাদ উনি করেছেন। এবং ওখানে দেখবেন যে মহিতলাল মজুমদার বা কায়কোবাদেরও মানে ধারাবাহিকতা নজরুলের মরমবাদী কবিতাগুলোতে পাবেন। যেমন নজরুল মহিতলাল মজুমদারের কথা কেন বললাম, মহিতলাল মজুমদার পার্সিয়ান প্রভাবিত কিছু কবিতা আছে, আমি প্রায়শ বলি, আপনি শুনেছেন, জীবন মধুর মরণ নিঠুর তাহারে তুলিব পায়, যতদিন আছে মোহের মদিরা ধরণীর পেয়ালা। তো জীবনবাদী যেসব মরমীবাদী মানে কবিতা, যেগুলো পার্সিয়ান মিস্টিসিজম দ্বারা আক্রান্ত হয়ে যে কবিতাগুলো লিখেছেন নজরুলে আছে, এগুলো খুব, বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে, উদাস পথিক ভাবে। আমরা আরেকবার লাইভে জিজ্ঞেস করছি ফখরুল হাসান, আপনি যদি আমাদেরকে একটু হলেও শুনতে পান, মেসেজের মাধ্যমে আমাদেরকে জানান, অথবা এনাম আনন্দ যদি লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, আপনারা আমাদেরকে একটু মেসেজের মাধ্যমে জানান, সামান্য শোনা গেল। আর হ্যাঁ, আমরা কথা বলছিলাম কবি ও সাহিত্য সমালোচক, একাধারে গীতি কবি এবং সঙ্গীত শিল্পী, সুরকার এবং নির্দেশক, নাট্যকার, সবকিছু মিলিয়ে টি.এম. আহমেদ কায়সারের সাথে। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আপনি নজরুলের সঙ্গীত সম্পর্কে বলেছিলেন, তো আমি এই প্রসঙ্গটা যদি একটু শেষ করতে চাই, কারণ এটা খুব জরুরি একটা প্রসঙ্গ। আপনি প্রশ্ন যেটা করেছেন, আমি এটা শেষ করে দিব। তার তিনটা ধারা নিয়ে কথা বলতে গিয়ে, একটা হলো যে ধরুন নজরুলের একটা, ওই যে বললাম যে এই কবিতাগুলো আমাকে আক্রান্ত করে, বেলা শেষে উদাস প্রতীক ভাবে, এটা আমার খুব প্রিয় একটা কবিতা। এবং ওখানে দেখবেন যে কায়কোবাদের ওই যে মরমিপাদ, দেজল দেজল বলে কেন রে কাঁদিস তুই, ওরে বোকা পাখি, জল তো পাবে না, কে তোরে দেবে রে জল, এ যে মহা মরুস্থল,
এই জায়গায় সবটাই ফাঁকি। আমার মানে পুরো লাইনটা মনে নেই, কিন্তু আমার ভীষণ প্রিয় কবিতা যে কে তোরে দেবে রে জল, এই যে মহা মরুস্থল। আপনি দর্শনে আপনার নিজের ক্ষেত্রে একটা কবিতা লিখেছিলেন। আমার আমার হ্যাঁ, একটা হ্যাঁ সেই- আমার একটা ছোট কবিতা আছে, হ্যাঁ, কিন্তু আমরা মনে হয়। এটা অন্য প্রসঙ্গে। কিন্তু এই কবিতাটা কায়কোবাদের, কায়কোবাদ বা আমরা বললাম মহিতলাল মজুমদার, এই যে একটা মরমীবাদের একটা প্রোগ্রেশন দেখতে পারি নজরুলে। এবং নজরুলের দেখবেন খুব বিখ্যাত একটা কবিতা যেটা আমাকে খুব ছুঁয়েও যায়, বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি, বিদায় হেমর, বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি, আজ হতে হলো বন্ধু আমার জানালার ছিলে মিলে, আজ হতে হলো বন্ধু মোদের আলাপন নিরিবিলি। এবং কবিতার দেখবেন শেষ হয়, এটা একদম পুরো পার্সিয়ান